আপনিও কি যেতে চান ইউরোপের দেশ ফ্রান্সে? বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা ঘুরে আসব প্রেমের শহর নামে পরিচিত ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে। জানব আইফেল টাওয়ার সম্পর্কে। এই টাওয়ারটি এক ঝলক দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে আসেন প্যারিসে। সত্যি বলতে, আজকে যে টাওয়ারটাকে দেখে কোটি কোটি মানুষ প্রেমে পড়ে, সেলফি তোলে, সেই টাওয়ার একসময় ছিল ফরাসিদের চোখের কাঁটা। আজকে আপনাদের সেই লোহার দানবের গল্প বলবো, ইতিহাস থেকে শুরু করে গোপন রহস্য সব কিছু। এই সব কিছু জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। 1889 সালের কথা। প্যারিসে হচ্ছে এক বিশাল আন্তর্জাতিক মেলা। ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তি উদযাপন করার জন্য সরকার চাচ্ছিল এমন একটা স্থাপনা বানাতে যেটা সারা দুনিয়াকে তাক লাগিয়ে দেবে। তখন ইঞ্জিনিয়ার গুস্তাভ আইফেল সামনে এলেন এক প্রস্তাব নিয়ে, একটি বিশাল লোহার টাওয়ার। ভাবুন তো, সেই সময়ে লোহা দিয়ে এত বড় কিছু বানানোই ছিল অদ্ভুত ব্যাপার। সবাই বলছিল এটি শিল্প নয়, এটি একটি দানব। প্যারিসের শিল্পীরা প্রতিবাদ শুরু করলো। বিখ্যাত লেখক গি দ্য মোপাসা, যিনি আইফেল টাওয়ারকে ভীষণ ঘৃণা করতেন, তিনি প্রতিদিন দুপুরের খাবার খেতে যেতেন টাওয়ারের নিচে। কিন্তু কেন? কারণ আইফেল টাওয়ারের নিচেই একমাত্র জায়গা যেখান থেকে টাওয়ার দেখা যায় না। 1887 সালে কাজ শুরু হলো। প্রায় 360 জন শ্রমিক দিন রাত কাজ করল। 18,038 খণ্ড লোহা কেটে মেপে রিভেট দিয়ে জোড়া লাগানো হলো। প্রায় 25 লক্ষ রিভেট ব্যবহার করা হয়েছে। শ্রমিকরা তখন ক্রেন বা আধুনিক মেশিন ছাড়াই কাজ করেছিল। দড়ি, পুলি আর তাদের সাহসী ছিল ভরসা। অনেক শ্রমিক প্রাণ হারিয়েছিলেন দুর্ঘটনায়। তবে 2 বছরের মাথায় দাঁড়িয়ে গেল টাওয়ার। উচ্চতা তখন 300 মিটার। সেই সময়ে এত বড় স্থাপনা কেউ কল্পনাও করেনি। টাওয়ার তৈরি হওয়ার পর প্যারিসবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে বলল এটা প্যারিসের সৌন্দর্য ধ্বংস করেছে, কিন্তু আস্তে আস্তে লোকজন অভ্যস্ত হয়ে গেল। পর্যটকরা আসতে লাগলো আইফেল টাওয়ার দেখতে। এভাবেই যে স্থাপনাকে শুরুতে ঘৃণা করা হয়েছিল, সেটাই ধীরে ধীরে হয়ে উঠল ফ্রান্সের প্রতীক। আজকে তো ভাবাই যায় না প্যারিসে আইফেল টাওয়ার নেই। প্রথম বিশ্বযুদ্ধের সময় টাওয়ার ব্যবহার করা হয়েছিল রেডিও ট্রান্সমিশনের জন্য। ফরাসি সেনারা এখান থেকে বার্তা পাঠাতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার প্যারিস দখল করল, তখন একটা মজার ঘটনা ঘটল। ফরাসিরা টাওয়ারের লিফটের তার কেটে ফেলল, যাতে জার্মান সৈন্যরা উপরে উঠতে না পারে। ফলে নাৎসিরা যদি উঠতে চাইতো, তাদের হাঁটতেই হতো 1665টি সিঁড়ি। হিটলার নাকি একসময় চেয়েছিল টাওয়ারটা ভেঙে দিতে, কিন্তু সৌভাগ্যক্রমে সেটা আর হয়নি। এই টাওয়ারটিকে ঘিরে রয়েছে অনেক মজার বিষয়, যেমন গুস্তাভ আইফেল নিজের জন্য একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট বানিয়েছিলেন টাওয়ারের চূড়ায়। সেখানে তিনি নামকরা বিজ্ঞানীদের নিয়ে গবেষণা করতেন। টাওয়ারকে প্রতি 7 বছরে একবার নতুন রং করা হয়, আর রং লাগে প্রায় 60 টন। গরমে টাওয়ারের উচ্চতা বাড়ে প্রায় 15 সেন্টিমিটার, ঠান্ডায় আবার ছোট হয়ে যায়। টাওয়ারের চূড়া থেকে প্যারিসের পুরো শহর হাতের মুঠোয় ধরা পড়ে। আইফেল টাওয়ার পৃথিবীর সবচেয়ে বেশি ভিজিটেড মনুমেন্ট। প্রতি বছর প্রায় 7 মিলিয়ন মানুষ প্যারিসে আসে আইফেল টাওয়ার দেখতে। দিনে যেমন টাওয়ারটি সুন্দর, রাতে টাওয়ারের হাজার হাজার ঝলমলে বাতি দুচোখ ধাঁধিয়ে দেয়। এ যেন জাদুর শহর। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি, তা হচ্ছে নবদম্পতিরা এখানে আসতে ভীষণ পছন্দ করে। বন্ধুরা, একটি জিনিস লক্ষ্য করেছেন যে টাওয়ার একসময় লোহার দানব নামে ঘৃণিত ছিল, সেটাই আজ বিশ্বখ্যাত প্রতীক। এর মধ্য দিয়ে একটি শিক্ষা কিন্তু আমরা নিতেই পারি। সমালোচনা যতই হোক, যদি আপনার কাজ সত্যিই অসাধারণ হয়, তাহলে এর গুরুত্ব একদিন তৈরি হবেই। তাহলে এটাই ছিল আইফেল টাওয়ারের ইতিহাস, সংগ্রাম, সমালোচনা আর সাফল্যের গল্প। আপনারা যারা ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়ে আইফেল টাওয়ার ঘুরে আসতে চান, তারা কমেন্টে আমাকে জানাতে পারেন।
ইউরোপ মহাদেশের নানা বিষয় জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।